সুপ্রিয় পাঠক, পাঠ করছি জীবন বদলে দেওয়ার জাপানি পদ্ধতি কাইজেন। লিখেছেন সারা হার্বে, অনুবাদে শেহজাদ আমান। আমাদের সঙ্গেই থাকুন। বাইরের দুনিয়াকে ভেতরে আনুন। জাপানে বাগানের পাশে অবস্থিত রুমের দেওয়ালকে সরিয়ে বাগানকেই বলতে গেলে রুমের ভেতর নিয়ে আসা যায়। এভাবে করতে না পারলেও রুমের ভেতরে রাখা যায় এমন গাছের উপস্থিতি আপনাকে প্রকৃতির কাছাকাছি নিয়ে আসবে। জিনিসপত্র রাখার জায়গাকে উন্নত করুন। এমন বক্স ও ঝুড়ি রাখুন যেখানে আপনার জিনিসপত্রগুলো রাখার জন্য প্রয়োজনীয় স্পেস থাকে। প্রথম কাইজান পদক্ষেপ: পুরাতন জুতার বক্সকে ওয়ালপেপার বা র্যাপিং দিয়ে মুড়িয়ে সুন্দর কিছু জিনিসপত্র রাখার জায়গা বানিয়ে নিন। থাকার জায়গাকে নিজের মতো করে নিন। আপনার জীবনের স্মৃতি দিয়ে ঘরকে সাজানো হচ্ছে ঘরে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার সেরা ও সহজ উপায়। এতে করে একে আরও বেশি বাসা বাসা মনে হবে। নিজের পরিবারের মানুষদের ছবি ও পছন্দের পোস্টার দিয়ে ঘরকে সাজান। রঙে রাঙিয়ে তুলুন। ঘরকে বিভিন্ন রঙে রাঙিয়ে তোলা আপনার মন মানসিকতার উপর ইতিবাচক প্রভাব নিয়ে আসতে পারে। এতে খুব বেশি খরচপাতিও হয় না। যদি আপনার বাড়িওয়ালা রঙে রাঙাতে না দেয় তাহলে রঙিন কুশনের কাভার, পর্দা বা গালিচা ব্যবহার করুন। সুন্দর গন্ধে চারপাশে ভরিয়ে রাখুন। নিয়মিত জানালা খুলুন ও ঘরবাড়ি পরিষ্কার করুন। এতে করে ঘরে গুমট গন্ধ থাকবে না। এর পাশাপাশি ঘরে ব্যবহার করতে পারেন সুগন্ধি বা সুগন্ধযুক্ত উপকরণ। সুগন্ধিযুক্ত মোমবাতি, সুগন্ধি তেল ব্যবহার করার সাথে সাথে ঘরে রাখতে পারেন সুগন্ধি ফুল। আরেকটা কাজ করতে পারেন, লেবুর মতো সাইট্রাস ফল গরম পানিতে ফুটিয়ে কিছুক্ষণ ঘরে রেখে দিতে পারেন। এতে করে ঘরে ভেসে বেড়াবে একটা চনমনে সুগন্ধি। কানকেই সম্পর্কের বন্ধন। অভাবের সময়ে বন্ধু চেনা যায়। জাপানি প্রবাদ: বন্ধুবান্ধব, জীবনসঙ্গী, পরিবার পরিজন, সহকর্মী, এমনকি নিজের সাথেও আপনার সম্পর্ক সময়ের সাথে সাথে বিবর্তিত হবে এবং এতে থাকবে চড়াই উতরাই। যখন আপনি নিজের ক্যারিয়ার ও সংসার নিয়ে বেশি ব্যস্ত থাকবেন 30 পরবর্তী বয়সে, তখন আপনার ভার্সিটি জীবনের বন্ধুত্ব অন্যরকম হয়ে যাবে। তেমনি কর্মজীবী দম্পতি একই সাথে চাকরি থেকে অবসর নিলে দেখা যাবে তখন তাদের সম্পর্ক আগের সময় চেয়ে ভিন্ন হয়ে গেছে, যখন কিনা তারা দুজনই সারাদিন কর্মব্যস্ত থাকতো। আমরা যখন বড় হয়ে যাই তখন আমাদের ভাই বোনদের সাথে সম্পর্ক ভিন্নতর হয়ে যায়। আবার নিজেকে নিয়ে টিনেজ লাইফে যেরকম ভাবতেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর আর সেভাবে নিশ্চয়ই ভাবেন না। তাই জীবনের বিভিন্ন রকমের সম্পর্কের ব্যাপারে আপনার অনুভূতির সাথে নিজেকে এক সূত্রে গাঁথা খুব গুরুত্বপূর্ণ। তাহলে কোন সম্পর্ক আপনার জীবনে ইতিবাচক আর কোন সম্পর্ক নেতিবাচক প্রভাব ফেলে সহজেই বুঝতে পারবেন। সম্পর্কের উপকারিতা: মানুষ সবসময় অন্যের সাথে সম্পর্ক গড়েছে। এটা প্রাচীনকাল থেকেই হয়ে এসেছে। সেই সময় গুহাবাসী মানুষও খাবার কুড়ানোর কাজে সাহায্যের জন্য অন্যের সহায়তা নিয়েছে। আর আজকের দিনে আমরা অনেক কাজেই বন্ধুবান্ধব বা অন্য মানুষের সহায়তা নিয়ে থাকি। সামাজিক এই জুটবদ্ধতা ও পারস্পরিক নির্ভরতা আমাদের সুখী জীবনের সাথে নিবিড়ভাবে জড়িত। তারা আমাদের যে সদ্ভাব ও সমর্থন দেয় তা আমাদের চাপ, উদ্বিগ্নতা কমাতে ও দীর্ঘজীবন পেতে সহায়তা করে। আপনি অনেক ভালো ক্যারিয়ারের অধিকারী হতে পারেন, অপরিমেয় টাকা ও সুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন, কিন্তু ভালো ব্যক্তিগত সম্পর্কের অধিকারী না হলে আপনি তখনও অসুখী থাকবেন। সুন্দর ব্যক্তিগত সম্পর্ক ও সুখের সম্পর্ককে প্রকাশ করেছে এমন শত শত গবেষণা হয়েছে। আর মনোবিজ্ঞানীরা এইসব সম্পর্কের কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকেই অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। অনেক অসন্তোষ বয়ে চলা সম্পর্কের চেয়ে অর্থবহ অল্প কিছু সম্পর্ক থাকা অনেক ভালো। আজকের এই ব্যস্ততার জীবনে অনেক কিছুর ভিড়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করে চলা বেশ কঠিন হতে পারে। তাই তাদের প্রতি বেশি মনোযোগ দিন যারা তা পাওয়ার যোগ্য এবং যাদেরকে আপনি আপনার মনোযোগটা দিতে পছন্দ করবেন। সম্পর্কের হিসাব রাখুন। কাইজেনের পদ্ধতি অনুযায়ী প্রথমেই একটু থেমে সম্পর্কের ব্যাপারে কিছু প্রশ্ন করুন নিজেকে। একটা কাগজ নিয়ে সেটাতে পরিবার, প্রেমের সম্পর্ক, বন্ধুত্ব, সহকর্মী ইত্যাদি ছকে বিভক্ত করে ফেলুন। প্রতিটি সেকশনে আলাদা করে সেই ক্যাটাগরির সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের নাম লিখুন। সবার সাথে সম্পর্ক রক্ষাকে বেছে নেওয়ার বদলে একজন বা দুজন মানুষকে বেছে নিন যাদের প্রতি আপনি বেশি মনোযোগ দিতে পারবেন। তারা হতে পারে সেই ব্যক্তি যারা সত্যি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অথবা এমন কেউ যার থেকে আপনি দূরে সরে যাচ্ছেন বলে মনে করছেন, অথবা এমন কেউ যে কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। আপনার মাথায় নিচের প্রশ্নগুলো খেলিয়ে নিন। এই মানুষটিকে নিয়ে ভাবলে কোন আবেগগুলো মাথায় আসে? সুখ,
দুঃখ, উৎকণ্ঠা, ফুর্তি, প্রতিদ্বন্দ্বিতা, ঘৃণা, ভালোবাসা, মজা, বোঝাপড়া, বিশ্বস্ততা। এই ব্যক্তিটির জন্য আমি যা করতে পারি সে কি আমার জন্য সেটাই করতে পারে? এই মানুষটি কি আমার জীবনকে সমৃদ্ধ করতে পারে? কখন আমরা একসাথে ভালো সময় কাটিয়েছি? আমি কি তার সাথে বেশি বা কম সময় কাটিয়েছি? তার সাথে থাকলে কি আমি নিজের সেরাটা খুঁজে পাই? কেমন করে আমাদের সম্পর্ক সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে এবং কি আসলে বদলেছে? আমি কি এই ব্যক্তির থেকে যথেষ্ট স্বাধীনতা পাই? সম্পর্কের উন্নয়ন কথা বলুন। যদি মনে হয় সম্পর্ক পীড়াদায়ক হওয়ার দিকে যাচ্ছে, তাহলে হয়তো আপনার বন্ধু বা সঙ্গী বুঝতে পারছেন যে আপনি তাদের কাছে অবহেলিত হচ্ছেন বা দুঃখ পাচ্ছেন। এমনও হতে পারে যে তারাও আপনার ব্যাপারে এমনটা ভাবছে বা বুঝতে পারছে না কিভাবে আপনার সামনে ব্যাপারটা উপস্থাপন করবে। সাহসী হন, তাদের সাথে সরাসরি কথা বলে দেখুন যে আপনি কি বোধ করছেন। যদি সরাসরি বলতে না পারেন তাহলে মোবাইলে টেক্সট বা ইমেল করেও তো বলতে পারেন। যদি এরপরও তারা আপনার অনুভূতির দাম না দেয় বা আপনাকে না বোঝে, তবে সেই ধরনের সম্পর্ক না থাকাই ভালো। কৃতজ্ঞতা বোধের জার্নাল বা ডায়েরি আপনাকে মনে করিয়ে দিতে পারে আশেপাশে থাকা মানুষদের প্রতি আপনার সাধুবাদ জানানোর মানসিকতাকে। প্রতিটি দিনের শেষে লিখে রাখুন এমন একজনের নাম যে আপনাকে সুখী করেছে এবং কিভাবে করেছে। প্রথম কাইজান পদক্ষেপ, 1 সপ্তাহ ধরে একটা কৃতজ্ঞতা বোধের জার্নাল বানান এবং প্রতিদিন এমন একজনের নাম লিখুন যে আপনার দিনটাকে সুন্দর করেছে। আপনার কাছের মানুষকে বুঝিয়ে দিন তারা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ। সবাইকে বুঝিয়ে দিন তারা আপনার জীবনে কতটা মূল্যবান। প্রথম কাইজান পদক্ষেপ, প্রতি সপ্তাহে একজন মানুষকে জানিয়ে দিন কেন আপনি তার উপস্থিতিতে সুখী। তাদেরকে সাধুবাদ জানান বা বলুন আপনি তাদেরকে কত বড় করে দেখেন। সরাসরি বলা সম্ভব না হলে টেক্সট মেসেজ, পোস্টকার্ড বা ইমেলের মাধ্যমে বলুন। কমপক্ষে যা করতে পারেন সেটা নিয়ে ভাবুন। যদি আপনার সঙ্গী ক্লান্ত হয়ে যায় তবে তার জন্য আপনি কি গরম গরম নাস্তা বানিয়ে আনতে পারেন? যদি আপনার সহকর্মী কোনো কারণে মন খারাপ হয়ে থাকে তবে ভেন্ডিং মেশিন থেকে কি তার জন্য চকলেট নিয়ে আসতে পারেন? যদি আপনার বন্ধুর কঠিন সময় যায় তাহলে কি তার পাশে থেকে কিছুটা সময় দিয়ে তাকে উদ্দীপ্ত করতে পারেন? এভাবে আপনার করা এই ছোটখাটো জিনিসগুলোই মানুষের সাথে আপনার সম্পর্ককে জোরদার করবে। আপনার স্বাধীনতাকে উদযাপন করুন। প্রতি সপ্তাহে এমন একটা কাজ করার কথা ভাবুন যা কেবল আপনার জন্যই এবং এর জন্য আপনি অন্য কারোর উপর নির্ভর করবেন না। যদি আপনার সিনেমা দেখার অভ্যাস থাকে কিন্তু সঙ্গীর সাথে পছন্দের ব্যাপারে মতের মিল না হয়, তাহলে একাই একদিন সেটা দেখতে যেতে পারেন। আমরা যখন সম্পর্কের কথা বলি, স্বাধীন বা একা থাকাটাকে বৈপরীত্য মনে হতে পারে, কিন্তু ভালোবাসারও বিশ্রামের দরকার হয় যাতে তা আবার তরতাজা ও নতুনত্বে ভরপুর হতে পারে। নিজের গণ্ডি খুঁজে নিন। যদি নিজেকে একা বা বন্ধুদের থেকে দূরে চলে গিয়েছেন বলে মনে হয়, তাহলে এমন মানুষদের খুঁজে বের করুন যাদের সাথে আপনার পছন্দ অপছন্দ মিলে যায়। আপনি নিজের এলাকায় এ ধরনের মানুষ খুঁজতে পারেন বা অনলাইনেও। আর যাদের পেছনে ফেলে এসেছেন তাদের নিয়ে অপরাধবোধে ভুগবেন না। মনে রাখবেন, কিছু বন্ধু আপনার সাথে মানানসই হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, কিন্তু আজীবন আপনার সাথে যাবে খুব কম জনই। আর কিছু বন্ধু বান্ধবকে নির্দিষ্ট কিছু জায়গাতেই মানানসই মনে হয়, বাকি সব জায়গায় নয়। এটাকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করুন। তাদের আশেপাশেই থাকা উচিত যারা আপনাকে সুখী করে। দোস্তি পাতানোর বেলায় সেই পুরাতন প্রবাদটি মনে রাখবেন, কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি বেশি গুরুত্বপূর্ণ। আপনার কমিউনিটির সাথে সংযুক্ত থাকুন। আমাদের চারপাশের লোকজন বলতে কেবল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিই বোঝায় না। প্রতি সপ্তাহে এমন কারোর জন্য কিছু একটা করার চেষ্টা করুন যাকে আপনি চেনেন না। যদি হাতে সময় থাকে তবে সামাজিক কাজকর্মের স্বেচ্ছাসেবা দিয়ে দেখুন, খারাপ লাগবে না। অথবা গৃহহীন কোনো মানুষকে একবেলা খাবার কিনে দিন, শীতের কাপড় দিন। এইসব আপনার মনকে অনেক বড় করবে। আর বড় মনে বিষণ্ণতা বা উৎকণ্ঠা খুব কমই আসে। জটিল কঠিন সম্পর্ক, আপনার জীবনের কিছু সম্পর্ক হতে পারে খুবই বিষাক্ত, যা আপনাকে প্রভাবিত করতে পারে গভীরভাবে। কারোর সাথে আপনার সম্পর্ক যদি নেতিবাচক অনুভূতি প্রদান করে তবে ভেবে দেখুন কেন এরকম হচ্ছে। এমন হতে পারে সেই লোকের সময়টা ভালো যাচ্ছে না এবং তার সব ঘটনা আপনি জানেন না। যদি ব্যক্তিটি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয় তাহলে দেরি হয়ে যাওয়ার আগে সেই ব্যাপারে অনুসন্ধান করা জরুরি। সেই লোকের সাথে জোরাজুরি করা বা রাগ দেখানোর চেয়ে কাইজান পদ্ধতি গ্রহণ করা অনেক ভালো। একটু থেমে ভেবে দেখুন সম্পর্কে কোথায় সমস্যা হচ্ছে। নিজেকে নিজের প্রশ্নগুলো করে দেখুন, কেন আপনাদের সম্পর্কে অবনতি হয়েছে। সেই কারণ বা কারণগুলো সম্পর্কে কি আপনার পরিষ্কার ধারণা আছে? যদি তাই হয়, আপনি কি সবকিছু একটু ভিন্নভাবে করতে পারতেন?
যদি বুঝতে না পারেন সমস্যা কোথায়, তবে সেটা খুঁজে বের করার সেরা উপায় কি, সেই ব্যক্তির সাথে সরাসরি বা পরোক্ষ উপায়ে এই ব্যাপারে কথা বলে দেখবেন, নাকি কোনো মিউচুয়াল ফ্রেন্ডের সাহায্য নেবেন। একবার যখন সম্পর্কের অবনতির কিছু কারণ বের করতে পারবেন, এরপর ভেবে দেখুন কিভাবে সেটা জোরালো করা যায়। তা নির্ভর করবে আপনার সম্পর্কের ধরন ও অন্তর্নিহিত সমস্যার উপর। কিন্তু নিচের জিনিসগুলো সুচিন্তিত উপায়ে করারও চেষ্টা করবেন। ধৈর্য। সবকিছু আপনি চাইলেই রাতারাতি ঠিক করে ফেলতে পারবেন না। কাইজেনের ক্ষুদ্র ধাপগুলোর ব্যাপার মাথায় রেখে ধীরে এগোন। স্রেফ একসাথে কফি খাওয়া থেকে ব্যাপারটা শুরু হতে পারে। সুস্পষ্ট মনোযোগ। নিজের অনুভূতি ও চিন্তা যতটা সম্ভব সরাসরি কিন্তু ঠান্ডা মাথায় তাকে জানিয়ে দিন। আপনি অন্যের মতামতকে যে গুরুত্ব দেন সেটাও নিশ্চিত করবেন। দুঃখ প্রকাশ। যদি দুঃখ প্রকাশ করার মতো কিছু থাকে আপনার, করে ফেলুন। আবার অন্য কেউ যদি দুঃখ প্রকাশ করে, সেটা মনে প্রাণে গ্রহণ করুন। সুসময়ের কথা স্মরণ করে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন। ভেবে দেখুন যার সাথে এখন সম্পর্ক ভালো যাচ্ছে না তার সাথে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা। যদি মনে হয় সম্পর্কটাকে মেরামত করা আপনার পক্ষে অসম্ভব, তাহলে মেনে নিন যে কখনো কখনো আমাদেরকে দিনহীন বানানোর চেয়ে কিছু জিনিস বাদ দেওয়াই ভালো। আসলে সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায়। কাছের বন্ধু বা সহকর্মীও আপনার মনোপীড়ার কারণ হয়ে উঠতে পারে। সময়ের সাথে সাথে বদলায় না আসলে কি? কিছু সম্পর্ক ছেদ করা একেবারেই কঠিন, বিশেষ করে তা যদি হয় পরিবারের সদস্য বা আপনার সাথে প্রতিদিন দেখা হয় এমন কেউ। তবে তাদের সাথে সম্পর্ক ধরে রাখার ব্যাপারে সুচিন্তিতভাবে এগোন এবং যোগাযোগ যতটা সম্ভব কমিয়ে আনুন। প্রয়োজনে এদের থেকে দূরত্ব বজায় রাখার জন্য অন্য সহকর্মী বা পরিবারের সদস্যের সাহায্য নিন। আপনার মনোযোগ তাদের প্রতিই রাখুন যারা আপনার ইতিবাচক ইচ্ছা ও কাজকে দাম দেয় এবং আপনাকে অনুপ্রাণিত করে। যদি অন্য কেউ আপনার জন্য ক্ষতিকর ও নিপীড়নমূলক হয়, তবে তার সাথে যোগাযোগ ছিন্ন করাই ভালো। যদি সে কাছের কেউ হয়, তারপরেও সেটা করাই উচিত। একটা ভালোবাসার বাণী উষ্ণতা ছড়িয়ে দিতে পারে 3টা শীতের মৌসুম পর্যন্ত। জাপানি প্রবাদ। অন্যদের সাথে যোগাযোগ। পশ্চিমা সমাজ আত্মনির্ভরশীল হওয়ার তাগিদ দেয়, তবে সবসময় পুরো নিজের উপর নির্ভর করা সম্ভব না। জাপানে আমি জুটবদ্ধতার গুরুত্বটা দেখেছি। যদিও জাপানের অপেক্ষাকৃত তরুণ প্রজন্ম ব্যক্তি স্বাতন্ত্র্যের দিকে ঝুঁকছে, তবে জাপানের সমাজে সম্মিলিত প্রচেষ্টা, দলগত আনুগত্যের উপর জোর দেওয়া হয়, বিশেষ করে পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের সাথে। যদি আপনার কিছু সাপোর্টের দরকার হয়, তাহলে কাইজেন অ্যাপ্রোচ গ্রহণ করুন এবং চিন্তা করে দেখুন কিভাবে আপনার চারপাশে একটা উন্নত নেটওয়ার্ক গড়ে তোলা যায়। অনলাইনে আপনার সার্কেল খুঁজে দেখুন। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা ভালো জিনিস হলো আপনার সমমনাদের খুঁজে পাওয়ার সুবিধা। হ্যাশট্যাগ দিয়ে খুঁজুন বা ইন্টারেস্ট ভিত্তিক গ্রুপ খুঁজে বের করুন। প্রথম কাইজেন পদক্ষেপ। সমমনা 5 জনের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইলে নক দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরেও যোগাযোগ করার চেষ্টা করুন। বর্তমানে যাদের সাথে যোগাযোগ, তাদের সাথে সেটা বাড়িয়ে তোলার উপায় ভাবুন। বর্তমানে সম্পর্কযুক্ত যারা আপনার জীবনে ইতিবাচক প্রভাব বিস্তার করে এবং সমর্থন দেয়, তাদের সাথে সম্পর্ক জোরদার করুন। এমন কারোর সাথে যোগাযোগ কম হলে তা বাড়িয়ে দিন। আমার দাদিমা আমাকে সবসময় বলতেন, আমার এমন মানুষদের সাথে সময় কাটানো উচিত যারা আমাকে বিকশিত করে, সংকুচিত নয়। আমিও সেই পরামর্শ মেনে চলার চেষ্টা করেছি সব সময়। প্রথম কাইজেন পদক্ষেপ। যদি মন খারাপ থাকে, তবে আপনার কাছের কোনো বন্ধুকে আপনাকে ভালো ভালো কথা বলে টেক্সট করতে বলুন। অথবা যদি আপনার কোনো বন্ধু বিমর্ষ আছে বলে বুঝতে পারেন, তবে তার সাথে আপনিও একই কাজই করুন। অথবা যদি আপনার কোনো বন্ধু বিমর্ষ আছে বলে বুঝতে পারেন, তবে তার সাথে আপনিও একই কাজ করুন। আপনার এলাকার লোকজনের সাথে যোগসূত্র গড়ে তুলুন। আমরা এখন অনেকটাই একঘরে হয়ে থাকি। প্রতিবেশী বা আশেপাশের মানুষদের দিকে যেন আমাদের খেয়ালই নেই। বিশেষ করে শহরে এটা বেশি হয়ে থাকে। যদি এটা আপনার বেলাতেও হয়ে থাকে, তবে স্থানীয় মানুষজনের সাথে যোগসূত্র তৈরির ছোট ছোট উপায় নিয়ে ভাবুন। উৎসবের দিনে আনন্দ তাদের সাথে ভাগ করে নিন। যদি আপনার ছোট বাচ্চা থাকে, তবে আশেপাশের সন্তানওয়ালা বাবা মায়ের সাথে সুসম্পর্ক গড়ুন। এতে করে আপনার মতো আপনার সন্তানেরাও সুন্দর পরিবেশে বেড়ে উঠবে। নিজের প্রতি ভালোবাসার চর্চা করুন। আত্মপ্রেমকে মনে হতে পারে নিজেকে নিয়েই থাকা, কিন্তু আপনার ভেতরের সমালোচকের বা ভীতু মন মানসিকতার সাথে লড়াই করার জন্য এটা হতে পারে অন্যতম সেরা উপায়। আত্মপ্রেম বা আত্ম অনুভূতি বুদ্ধের শিক্ষারও গুরুত্বপূর্ণ অংশ, যেটা ধৈর্য ধরা, উদারতা ও অযথাই নিজেকে ছোট করে না দেখাকে অনুপ্রাণিত করে।
এই ধ্যান ধারণা বলে যে আপনি কখনোই পারফেক্ট বা ভুল ত্রুটি মুক্ত মানুষ না, বলে আপনার উন্নতির জায়গা রয়েছে। এখানে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র আইডিয়ার উল্লেখ করা হলো যার মাধ্যমে মনোবল হারানো অবস্থায় থাকলেও নিজেকে টেনে তুলতে পারবেন। নিজেকে যাচাই করে দেখুন। এখানে মেডিটেশনের টেকনিক নিজের বেলায় প্রয়োগ করুন। 5 মিনিট চোখ বন্ধ করে কেবল নিজের কথা, নিজের শরীরের কথা, নিজের অবস্থান ও আপনার জীবনের মানুষদের কথা ভাবুন। নিজেকে সাহসী করে তুলতে সুচিন্তিত পদক্ষেপ নিন। যদি মনে হয় আপনার নিজেকে নিয়ে চিন্তা বেশি হয়ে যাচ্ছে এবং আত্মসমালোচনা নিজেকে ছোট ভাবাচ্ছে, তাহলে 5 মিনিট মেডিটেশনে ব্যয় করুন। এই রকম মেডিটেশনের ব্যাপারে বইয়ের আগের অধ্যায়গুলোতে বলা আছে। এভাবে ভেতর থেকে নেতিবাচক চিন্তার প্রবাহ বের করে দিন এবং নির্ভর হন। শরীরকে বন্ধুর মতো দেখুন। এমন কিছু করবেন না যা শরীরের জন্য ক্ষতিকর। বন্ধুর মতো দেখে এর সর্বোচ্চ ক্ষমতাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করুন। প্রথম কাইজান পদক্ষেপ: কোনো একদিন আপনার ইতিবাচক চিন্তা দিয়ে নেতিবাচক চিন্তার সাথে লড়াই করুন। নিজের প্রতি উদার হন। নিজেকে অতিরিক্ত চাপ দেবেন না। যতটুকু আপনি গ্রহণ করতে পারেন ততটাই দেবেন। হতোদ্যম হবেন না। আপনি হয়তো কাজকর্মে বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ভজঘট পাকিয়ে ফেলেন। মনে রাখবেন, ভুল সবারই হয়। জরুরি হলো এর থেকে শিক্ষা নেওয়া। কখন আপনার ভালো সময় কেটেছে তা লিখে রাখুন। প্রতিদিন সকালে স্টিকি নোটে লিখে রাখুন সেই মুহূর্তগুলোর কথা যখন আপনি নিজেকে নিয়ে চমৎকার বোধ করেছিলেন এবং নিজের অর্জন নিয়ে গর্বিত হয়েছিলেন। এটা নিজেকে ইতিবাচকভাবে মূল্যায়িত করতে সাহায্য করবে। প্রথম কাইজান পদক্ষেপ: কোনো একটি ইতিবাচক স্মৃতির কথা স্টিকি নোটে লিখে সেটা বেডরুমের আয়নায় টাঙিয়ে দিন, যাতে 1 সপ্তাহ ধরে বিষয়টা আপনার মাথায় থাকে। একটা সাধুবাদ জানানোর তালিকা তৈরি করুন। অন্যের কাছ থেকে সাধুবাদ বা ধন্যবাদ দেওয়ার তালিকা বানান। যখন হতোদ্যম হয়ে পড়বেন সেই তালিকাটা দেখবেন। না বলতে শিখুন এবং সীমানা নির্ধারণ করুন। কি করতে পারবেন, কি করতে পারবেন না, কার সাথে চলতে পারবেন, কার সাথে চলতে পারবেন না, সেটার একটা তালিকা বানান। এরপর যা পারবেন না সেটাকে স্পষ্টভাবে না বলে দিন। নতুন চ্যালেঞ্জ নিন। যদি আপনার আত্মবিশ্বাস তলানিতে থাকে, তবে নতুন জিনিস শেখা ও নতুন মানুষদের সাথে পরিচিত হওয়া হতে পারে দারুণ সঞ্জীবনী। সুকানকা অভ্যাস ও এর সাথে সম্পর্কিত চ্যালেঞ্জ। মহান সব কীর্তি ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার সমাহার। ভিনসেন্ট ভ্যান গগ। এই পর্যন্ত আপনার অভ্যাস পরিবর্তন ও নতুন অভ্যাস গড়ে তোলার উপর আলোকপাত করা হয়েছে। যা আপনি পাচ্ছেন না বা আপনার কাজে আসছে না এমন কাজ যাচাই করে দেখা এবং আপনার পরিবেশ ও প্রাত্যহিক অভ্যাসে ক্ষুদ্র ক্ষুদ্র রদবদল করার উপর জোর দেওয়া হয়েছে। কিন্তু নতুন অভ্যাস অর্জন ও রোমাঞ্চকর চ্যালেঞ্জ নেওয়ার ব্যাপার সহজ নাও হতে পারে। যেমন আপনি হয়তো কারাতে চ্যাম্পিয়ন বা পাকা রাঁধুনি হতে চাইতে পারেন, কিন্তু পরে আপনার মনোযোগ অন্য কিছু অর্জনের দিকে ঘুরে যেতে পারে। তাই কাইজান কৌশল ব্যবহার করে পরিবর্তনের অভ্যাসকে আপনার জীবনের নিয়মিত অংশ বানিয়ে নিন। নতুন জিনিস অর্জন করা চমৎকার একটা ব্যাপার, কেননা এতে করে নতুন দক্ষতা ও অভ্যাস আয়ত্ত করা যায়। কেননা নতুন কাজের চ্যালেঞ্জ ও প্রতিকূলতাকে জয় করতে পারলে আপনি আত্মবিশ্বাসী হবেন, আর সেই আত্মবিশ্বাস ছড়িয়ে পড়বে জীবনের বাকি অংশে। অনেক কিছুই মানুষের শখের ভেতর পড়ে। শখের কাজে জড়িত হতে গিয়ে এমন অনেক লোকের সঙ্গে পরিচয় হয় যারা আপনার সমমনা, যাদের আগ্রহের বিষয় আপনার সাথে মিলে যায়। যখন কিনা আপনি প্রাত্যহিক জীবনের চাপে জর্জরিত হয়ে যাবেন, শখের কাজগুলো করার মাধ্যমে আপনি চাপ থেকে অনেকটাই দূরে থাকতে পারেন। আর শখ পূরণ করতে অঢেল টাকা থাকতে হয় না, সৃষ্টিশীল ইচ্ছাই যথেষ্ট। দেখা যায় ছোট থাকতে আমরা শখের বশে অনেক কিছুই করি, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর সেদিকে আমরা মনোযোগ দেই না। এই অধ্যায়ে আপনাদের বিভিন্ন নতুন ধরনের কাজ শুরু করতে আমি অনুপ্রাণিত করছি, আর কাইজান পদ্ধতি অনুসরণ করে সেসবকে আপনি ধীরে ধীরে জীবনে যুক্ত করতে পারেন। কিভাবে শখ বেছে নেবেন? প্রথমে একটা শখ বেছে নিয়ে ওতে প্রচুর টাকা ঢালার চেয়ে আপনি এমন কিছু কাজে নিজেকে যুক্ত করুন যেটা আপনি উপভোগ করেন। এরপর বেছে নিন এমন একটা শখকে যা আপনাকে রিল্যাক্স করবে এবং জীবনকেও করবে উন্নত। প্রথমে কেন এটাই করতে চান, কেন কোনো একটা নতুন শখের কাজ শুরু করতে চান, সেটার কারণগুলো প্রথমেই বিবেচনা করে দেখুন। স্কুলে থাকতে আমি পিয়ানো ও ভায়োলিন বাজাতাম, কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেতে যেতে তা আমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল। তবে শীঘ্রই আমি আবার তা শুরু করতে যাচ্ছি। ছেলেবেলার কোনো শখের কাজকে এখন আবার ফিরিয়ে আনতে পারেন আপনিও। প্রথম কাইজান পদক্ষেপ: ছেলেবেলায় করতে পছন্দ করতেন এমন 5টি শখের কাজের নাম লিখুন।
চিন্তা করে দেখুন আবার নতুনভাবে সেসবের দু একটা শুরু করা যায় কিনা। অবহেলায় ফেলে রেখেছিলেন এমন শখ কি আপনার জীবনে আছে? আপনার ছেলেবেলার কোনো শখ কি এখন আবার গ্রহণ করতে পারেন? আধা লেখা কোনো গল্প কি টেবিলের ড্রয়ারে রেখে দিয়েছিলেন? অথবা একটা ক্যামেরা কি আলমারিতে ফেলে রেখেছেন যেটা কিনা অনেক শখ করে একসময় কিনেছিলেন? লেখাটা শেষ করতে বা ফটোগ্রাফির শখ আবার শুরু করতে পারেন। কিছু অনুপ্রেরণা গ্রহণ করুন। শখ পূরণ করে সুখী সন্তুষ্টকর জীবন আপনার আশেপাশে অনেকেই পেয়েছে, আপনি তাদের থেকে অনুপ্রেরণা নিতে পারেন। প্রথম কাইজান পদক্ষেপ, কোনো বুক শপ, শিল্পকর্মের দোকান, খেলাধুলা বা সঙ্গীতের দোকানে ঘুরে আসুন এবং লিখে রাখুন কোনটা আপনাকে বেশি আকর্ষণ করে। আপনি কি এটা করতে পারেন? যেসব জিনিস আপনি কিনছেন সেসব নিজেই বানাতে পারেন কিনা ভেবে দেখুন। নতুন একটা আর্মচেয়ার কেনার চেয়ে আপনার বর্তমান চেয়ারটাকে কি আরামদায়ক করতে পারেন না? খাদ্যদ্রব্য কেনার চাইতে সেটাকে কি কম খরচে বাসাতেই বানাতে পারেন না? এসব কাজ কি আপনাকে রিল্যাক্সড হতে সাহায্য করছে? যে শখের কাজই আপনি বেছে নিন না কেন সেটির অবশ্যই আপনার জীবনধারাকে প্রফুল্ল করা উচিত, কিন্তু এর বদলে শক্তি যেন না শুষে নেয়। যদি গান গাইতে আপনার ভালো লাগে কিন্তু নিজের দক্ষতা নিয়ে চিন্তিত থাকেন, তবে একটা গানের দলে যোগ দিন যা আপনার প্রতিভা বিকাশে সহায়ক হবে। যদি নতুন ভাষা শেখার জন্য স্বাভাবিক দক্ষতা আপনার না থাকে, তাহলে চাইনিজ ভাষা শেখার কঠিন ক্লাস আপনার জন্য অর্থ ও শক্তির অপচয় হতে পারে। একইভাবে কিছু যদি আপনার কাছে বিরক্তিকর লাগে এবং রোমাঞ্চিত না করে, তাহলে সেটাও সময় বিনিয়োগ করার যোগ্য নয়। একইভাবে কিছু যদি আপনার কাছে বিরক্তিকর লাগে এবং রোমাঞ্চিত না করে, তাহলে সেটিও সময় বিনিময় করার যোগ্য নয়। আপনার শখের কাজ হবে চাপমুক্ত, সময়ের অপচয় নয়। প্রতিটি মানুষই ভিন্ন এবং বিভিন্ন উপায়ে শখ পূরণ করে, তাই এমন কোনো কাজ শুরু করবেন না যা আপনি সত্যিকারভাবে উপভোগ করেন না। যা উপভোগ করবেন, যা আপনার জীবনে কিছু দেবে, তাই শুরু করুন। কিভাবে আপনার শখের সাথে একাত্ম হবেন? কোনো নতুন শখ শুরু করা বা পুরাতন শখকে আবার জাগিয়ে তোলার মধ্যে অন্যতম যে সমস্যা আমি মোকাবেলা করেছি তা হলো প্রথমে অনেক উদ্যম নিয়ে শুরু করলেও পরে আর তা ধরে রাখতে পারি না। একবার সিদ্ধান্ত নিয়েছিলাম এমন একটা নারীবাদী উপন্যাস লিখব যা পুরস্কার জয় করবে, কিন্তু কিছুটা লেখার পর থেমে গিয়েছিলাম। অথবা একটা স্কেচ বুক কিনে আমার ভেতরে লুকায়িত শিল্পী সত্তাকে জাগিয়ে তুলতে চেয়েছিলাম, পরে আর সেটা ব্যবহারই করা হয়নি। যদি একই জিনিস আপনার ক্ষেত্রেও ঘটে, তবে শখকে আত্মস্থ করার জন্য এখানে কিছু পরামর্শ দেওয়া হলো। খুব ছোট আকারে শুরু করুন। কাইজান পদ্ধতির স্মরণ নিয়ে আপনার প্রাত্যহিক কাজের ক্ষতি না করে খুব ছোট আকারে শুরু করুন। কাইজান পদ্ধতির স্মরণ নিয়ে আপনার প্রাত্যহিক কাজের ক্ষতি না করে নতুন কার্যক্রম শুরু করার অর্থ হচ্ছে শখের কাজের সাথে আপনার বেশি করে একাত্ম হওয়া। সন্ধ্যার নিউজ বুলেটিন দেখতে দেখতে সেলাইয়ের কাজ করুন, বা সকালের কফির পানি ফুটতে যে 10 মিনিট লাগে সেটার মধ্যে উপন্যাসের অন্তত 100 শব্দ লিখে ফেলুন। এটা অসম্ভব না। বাসায় ফিরে অন্য কোনো কাজ করার আগে অন্তত 10 মিনিট পিয়ানো বাজানোর প্র্যাকটিস করুন। শখে সময় দিতে প্রতিজ্ঞাবদ্ধ হন। শখের জন্য খুচরো বা অতিরিক্ত সময় না রেখে আলাদা করে সময় রাখুন। আপনার করণীয় কাজের মধ্যে এটাকে রেখে রিমাইন্ডার দিয়ে রাখুন যাতে ওটার কথা ভুলে না যান। যে সময়ে কাজটা ভালো করে করতে পারবেন সেই সময়টা আলাদা করে রাখুন। যদি আপনার সামনে ব্যস্ত কর্মসপ্তাহ থাকে, তবে সেটা শেষ হয়ে গেলে শখের কাজের জন্য সময় বের করুন। অথবা বছরের এমন সময় সেটা করার সিদ্ধান্ত নিন যখন আপনি তা করতে অনুপ্রাণিত হবেন। যেমন গ্রীষ্মের সময় হাইকিং বা বার্ড ওয়াচিং এর কাজ বেছে নিতে পারেন। প্রথম কাইজান পদক্ষেপ, এমন একটা শখ জার্নালে লিখে রাখুন যা আপনি বছরের প্রতিটি মৌসুমে করতে পারবেন। কেন শখের কাজটা করছেন সেটা রিমাইন্ডার দিয়ে রাখুন। আপনার শখের কাজ কতটা আপনার আবেগ বা ভালোবাসার সাথে জড়িত সেটা নিজেকে মনে করিয়ে দিন। এতে করে আপনার মোটিভেশন কমে গেলেও পরে আবার চাঙ্গা হতে পারবেন। প্রথম কাইজান পদক্ষেপ, কেন আপনি শখের কাজটা শুরু করেছেন সেটা লিখে আয়না বা ফ্রিজের গায়ে লাগিয়ে রাখুন রিমাইন্ডার হিসাবে। বন্ধু বান্ধব ও পরিবার পরিজনের সাহায্য নিন। ধরেন আপনি সুন্দরভাবে ছবি আঁকেন বা বব ডিলানের গান গাইতে পারেন, তবে সেটা বন্ধু বান্ধব পরিবার পরিজনের সামনে উপস্থাপন করুন। এতে করে তাদের মতামত নিয়ে কাজটাকে আরো সুন্দর করতে পারবেন। আপনার অগ্রগতি ও প্রাপ্ত উপকারিতার কথা লিখে রাখুন। কতটা ভালোভাবে শখের কাজটি করতে পারছেন এবং এতে কি কি উপকারিতা পাচ্ছেন তা একটা জার্নালে লিখে রাখুন। যদি কোনো সেশন মিস করেন তবে নিজের প্রতি রূঢ় হবেন না। মনে রাখবেন আপনি নতুন একটা কাজ তো অন্তত শুরু করতে পেরেছেন। নতুন চ্যালেঞ্জ,
জাপানি ভাষা শিখে আমি টোকিও গিয়েছিলাম, কেননা জীবনে একটা ঝাঁকুনির দরকার ছিল আমার, যা থেকে উপকৃত হতে পারি। আর জাপানে অবস্থান করার কারণে এই বইটি লিখতে অনুপ্রাণিত হয়েছিলাম, যা আমি কখনো চিন্তাই করিনি। আপনার নতুন চ্যালেঞ্জ আমার মতো দ্রুত আপনার জীবনকে নাড়িয়ে দেবে তা নাও হতে পারে। চিন্তা করবেন না, যে নতুন কাজটি আপনি শুরু করবেন না কেন, সেটাতে ভালো করতে পারলে তা আপনার ক্যারিয়ার বা জীবনেও উন্নতি নিয়ে আসবে। যারা বুঝতে পারছেন না নতুন কি শুরু করা যায়, তাদের জন্য কিছু আইডিয়া তুলে ধরা হলো, যা কাইজান পদ্ধতির মাধ্যমে শুরু করা যায়। কথা ও ভাষা লেখার চ্যালেঞ্জ নিন। প্রতিদিন অল্প কিছু লেখার চ্যালেঞ্জ নিন। এতে করে একসময় আপনার লেখা নিজের গণ্ডি ছাপিয়ে অন্যের উপরও প্রভাব বিস্তার করতে পারে একদিন। আর লেখালেখির কাজে সহায়ক বিভিন্ন ব্লগ ও পডকাস্ট আপনার কাজে আসতে পারে। নতুন শব্দ শিখুন। ওইডি বা এর মতো বিভিন্ন অনলাইন সার্ভিস আছে, যা প্রতিদিন একটি করে শব্দ ও এর সংজ্ঞা আপনাকে মেইল করবে, অথবা ডিকশনারির সাহায্য নিয়েও এটি করতে পারেন। প্রথম কাইজান পদক্ষেপ, যত নতুন শব্দের সন্ধান পেয়েছেন সেটা একটা লগবুকে লিখে রাখুন। হাতের লেখা সুন্দর করুন। আমার মতো আপনারও যদি মনে হয় হাতের লেখা বাজে হয়ে গেছে এবং এই জন্য কম্পিউটারেই লেখেন, তবে ক্যালিগ্রাফি বা হাতের লেখার কোর্সে ভর্তি হওয়ার চেষ্টা করে দেখতে পারেন। এতে আপনার কাজগুলো আরো পার্সোনালাইজড হবে। ব্লগ লেখা শুরু করুন। অনেক ফ্রি ব্লগিং সাইট আছে ইন্টারনেট দুনিয়ায়, সেখানে অ্যাকাউন্ট খুলে নিজের ইচ্ছা মতো বিভিন্ন বিষয়ে লেখা শুরু করুন। আমি জাপানে থাকতে আমার বয়ফ্রেন্ড নিয়মিত ব্লগ লিখত, যার মাধ্যমে আমি ওর ব্যাপারে নিয়মিত আপডেট পেতাম। পড়ায় বেশি সময় দিন। যদি অনেকদিন ধরে বই না পড়েন, একটা পড়ে ফেলুন। পড়ায় বেশি সময় দিন। যদি অনেকদিন ধরে বই না পড়েন, একটা পড়ে দেখুন, নতুন অভিজ্ঞতা পাবেন। আর যদি আপনি নিয়মিত বই পড়ুয়া হন, তবে বছরে একটা নির্দিষ্ট সংখ্যক বই পড়ার লক্ষ্য নিন। মোট কথা, বই পড়ার পরিমাণ বাড়িয়ে দিন। প্রথম কাইজান পদক্ষেপ, 2 সপ্তাহের ভেতর একটা নতুন বই পড়ে শেষ করে ফেলার লক্ষ্য হাতে নিন। সাধারণ জ্ঞানকে বাড়ান। সাধারণ জ্ঞান এমন একটা জিনিস যা আপনার কথাবার্তা ও লেখনীকে একদিকে যেমন সমৃদ্ধ করে, তেমনি আপনার ক্যারিয়ারও ভালো কিছু প্রাপ্তি যোগ করতে সাহায্য করে। দুনিয়া সম্পর্কে ভালো জানাশোনা আছে এমন লোককে কাজে নিতে কোন কোম্পানি না পছন্দ করে? প্রথম কাইজান পদক্ষেপ, টেডএক্স টক বা কোনো তথ্যবহুল পডকাস্ট শুনুন এবং আপনার বন্ধুবান্ধব বা জীবনসঙ্গীর সাথে আলাপ করুন যে আপনি কি শিখলেন। অনলাইনে ভাষা শিখুন। স্কুলে থাকতে কি এমন কোনো নতুন ভাষা শিখতে শুরু করেছিলেন যা পরে ফেলে রেখেছিলেন? অথবা কোনো নতুন দেশে যাওয়ার আগে সেখানকার ভাষা কি শিখতে চান? আরেকটা ভাষা শেখার কাজ দেরিতে হলো, সেটা দেরি বলে বিবেচনা করা যাবে না, কেননা নতুন জিনিসই তো শিখছেন। আর এই কাজে আপনাকে সহায়তা করতে পারে বর্তমান প্রযুক্তি। আপনার ফোনে ডাউনলোড করার মতো অসংখ্য অ্যাপ রয়েছে। যদি বুঝতে না পারেন কোন দেশের ভাষা প্রথমে শেখা যায়, তবে ভাষা শেখার অ্যাপে সেটা যাচাই করে দেখুন। জাপানে যাওয়ার 6 মাস আগে যে আমি জাপানিজ ভাষা শিখেছিলাম, তখন ফোনে বিভিন্ন ফ্ল্যাশ কার্ড অ্যাপ দিয়ে সেটা শেখা আমার জন্য বেশ সহায়ক হয়েছে। প্রথম কাইজান পদক্ষেপ, যে কোনো একটা ভাষা শেখার অ্যাপ ডাউনলোড করে সেটা আধা ঘন্টা একটু নেড়েচেড়ে দেখুন। শব্দ, নতুন কোনো সঙ্গীতের ধারার ব্যাপারে জানুন। আপনি কি শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে সবসময় আগ্রহী ছিলেন, নাকি রক সঙ্গীতের ব্যাপারে? সঙ্গীত সম্পর্কে জানাশোনার জন্য অনলাইনে অনেক রিসোর্স আছে। কাজের ফাঁকে ফাঁকে ক্লাসিক্যাল মিউজিক রেডিও স্টেশনের প্রোগ্রামগুলো শোনার মাধ্যমে আমি ইদানিং শাস্ত্রীয় সঙ্গীতের ব্যাপারে জানার চেষ্টা করছি। বাদ্যযন্ত্র শিখুন। আপনি কখনো কি মাস্টার জনি মিচেলের মতো গিটার বাজিয়ে কোনো এক ডিনার পার্টিতে বন্ধুদের মাতিয়ে তুলতে চেয়েছিলেন? অথবা কোনো এক ধোয়া ওঠা স্বল্প আলোকিত নাইট ক্লাবে পিয়ানো বাজিয়ে কি উপস্থিত লোকদের মুগ্ধ করতে চেয়েছিলেন? আপনি যদি অল্প বয়সে এই শখ পূরণ করতে নাও পারেন, তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর অবশ্যই তা করতে পারেন। সেটা দিন শেষে সকল ক্লান্তি থেকে আপনাকে মুক্তি দেবে। এমন না যে এজন্য আপনার অনেক টাকা দিয়ে কোর্স করতে ও দামি বাদ্যযন্ত্র কিনতে হবে। আপনি ইন্টারনেট থেকে কোর্স ম্যানুয়াল দেখে এইসব শিখতে পারেন এবং সেকেন্ড হ্যান্ড বাদ্যযন্ত্র স্বল্প দামে ম্যানেজ করতে পারেন। প্রতিদিন বা যখনই পারেন একটু একটু করে শিখুন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে, এই কারণে যে আপনি ভালো একটা কিছু জানেন। আপনার গানের গলাকে ভালো করুন। গায়ক হিসাবে আপনি হয়তো ভালো করতে পারেননি, তবে সেই ক্ষেত্রে উন্নতি করার সুযোগ আপনার সামনে রয়েছে। অনলাইনে এই ব্যাপারে শত ভিডিও আছে যা আপনার উন্নতিতে কাজে আসবে। এরপর আর কি, প্র্যাকটিস আর প্র্যাকটিস। হস্তশিল্প, নিজেই কাপড় ও টুকিটাকি জিনিস বানিয়ে নিন।
আপনার যদি সেলাইয়ের কাজ ভালো লাগে তবে নতুন কাপড় বানাতে শেখা আপনার মনের চাহিদাই পূরণ করবে না, এর পাশাপাশি কিছু টাকাও বাঁচাবে। খুব ছোট জিনিস করা দিয়েই শুরু করুন না, সেটা হতে পারে কুশন কাভার বা হাত ব্যাগের মতো জিনিস। এই কাজে বন্ধু বান্ধব বা সঙ্গীর সাহায্য নিলে তা আরো উপভোগ্য ও ফলপ্রসূ হয়ে উঠবে আপনার জন্য। ফুল সাজানোর শিল্প কাদো খুব জনপ্রিয় জাপানে। সেখানে এটা শেখানোর জন্য 2000-এর বেশি স্কুল আছে। যেখানে পশ্চিমে ফুলদানিতে প্রতি সমভাবে ফুল সাজানোকে প্রাধান্য দেওয়া হয়, সেখানে ইকেবানার সাজানোর পদ্ধতি একটু জটিল। এখানে শুধু ফুলের উপর জোর দেওয়া হয় না, বরং পুরো সজ্জাকরণ স্টাইল ও সবগুলো উপাদানের সুসমন্বিত বিন্যাসের উপর প্রাধান্য দেওয়া হয়। স্থানীয়ভাবে করা যায় এমন কোনো ফুল সাজানোর কোর্সে ভর্তি হন বা অনলাইনে এসব নিয়ে ঘাটাঘাটি করুন। আপনার এলাকার ফুলের দোকানিও এক্ষেত্রে কাজে লাগার মতো কিছু পরামর্শ দিয়ে আপনাকে সাহায্য করতে পারে। সুপ্রিয় পাঠক, পাঠ করছি জীবন বদলে দেওয়ার জাপানি পদ্ধতি কাইজেন। লিখেছেন সারা হার্ভে, অনুবাদে শেহজাদ আমান। আমাদের সঙ্গেই থাকুন।